এই ব্রেইনটা আসলে কিভাবে কাজ করে বা এই মডেলের বিহেভিয়ার গুলা কি? এইটা বুঝতে পারলে আমার মনে হয় যে আমরা এগুলাকে আরো বেটার ভাবে ইউজ করতে পারবো। এলএলএম যখন নতুন কোনো টুল কল করতেছে অথবা ওয়েব সার্চ করে নতুন কোনো ইনফরমেশন আনতেছে, সে আসলে কতটুকু ইনফরমেশন আনতেছে, এটা কিন্তু আমরা আসলে বলতে পারতেছি না। তো আমরা আগের সব কনভারসেশন ইনজেক্ট না করে আমরা যেটা করতে পারি যে আগের কনভারসেশন গুলা থেকে আমরা এসেনশিয়াল মেমোরি যেগুলা, এই মেমোরি গুলা ফেচ করে রাখতে পারি আমাদের একটা মেমোরি স্টোরে। আপনি যখন একটা লম্বা লেকচার শুনেন, কি হয়? আপনি ১ম দিকে যে কথাগুলা শুনছেন, ওইটা আপনার মাথায় সবচেয়ে বেশি থাকে। অথবা একদম শেষ দিকে যে কথাগুলো শুনছেন, ওইটা সবচেয়ে বেশি থাকে। এটাকে বলা হইতেছে প্রাইমেসি বায়াস অ্যান্ড রিসেন্সি বায়াস। তো এলএলএম গুলো বেসিক্যালি এই প্রাইমেসি বায়াস এবং রিসেন্সি বায়াস ফলো করে। আমরা অ্যাকচুয়ালি এখন অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন সবাই আ এআই কোনো না কোনোভাবে ইউজ করি। আরো স্পেসিফিক্যালি বললে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আরকি। হয়তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে কোনো ফিচার হিসেবে এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলাকে ইন্টিগ্রেট করতেছি। অথবা আমাদের প্রজেক্টের ফিচারগুলা ইমপ্লিমেন্ট করার জন্য কোনো এজেন্টিক টুল ইউজ করতেছি। অথবা এমন হতে পারে আমরা নিজেরাও হয়তো কোনো এজেন্টিক সফটওয়্যার আমরা সিস্টেম বা সফটওয়্যার আমরা নিজেরাই বানাচ্ছি। তো এই এজেন্টিক সফটওয়্যার গুলা বেসিক্যালি ব্রেইন হিসেবে এআই কে ইউজ করে। অ্যান্ড এই ব্রেইনটা আসলে কিভাবে কাজ করে বা এই মডেলের বিহেভিয়ার গুলা কি? এইটা বুঝতে পারলে আমার মনে হয় যে আমরা এগুলাকে আরো বেটার ভাবে ইউজ করতে পারবো। অলসো আরো ইন্টেলিজেন্টলি এই সিস্টেম গুলোকে বিল্ড করতে পারবো। তো আমার আজকের কথা বলার টপিক নিছি বেসিক্যালি এইটাই। কিভাবে এগুলাকে আমরা ইন্টেলিজেন্টলি ইউজ করতে পারি, অলসো এদের বিহেভিয়ার গুলা কেমন হয় আরকি। তো ১ম এ একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি যে লেটস সে আপনি হচ্ছে একটা এলএলএম কে ২ টা প্রম্পট দিছেন পরপর। ১ম এ ওকে বলছেন যে, "I know Python" অ্যান্ড সে হয়তো আপনাকে একটা রিপ্লাই দিছে। দেন আপনি ওকে বলছেন যে, "সাজেস্ট মি a ফ্রেমওয়ার্ক।" ইন জেনারেল যেটা হবে, মডেলটা হচ্ছে ১ম প্রম্পটটাকে মেমোরি হিসেবে রাখবে যে, আপনি Python পারেন বা জানেন। অ্যান্ড 2nd প্রম্পটের রিপ্লাই হিসেবে সে হয়তো আপনাকে Python রিলেটেড কোনো ফ্রেমওয়ার্ক সাজেস্ট করবে। সো এটাই তো হওয়ার কথা, রাইট? আমার সাথে কেউ ডিসএগ্রি করবেন এটাতে? ওয়েল, আমি করব ডিসএগ্রি। কারণ অ্যাকচুয়ালি অ্যাজ এ মডেল কখনোই হইতেছে আ তার কোনো মেমোরি নাই আরকি। এলএলএম গুলা অ্যাকচুয়ালি আসলে স্টেটলেস আরকি। স্টেটলেস বিহেভিয়ার করে। তো মডেল অ্যাকচুয়ালি কিছু মনে রাখে না। প্রত্যেকটা নতুন মেসেজ যখন আমরা তাকে দেই বা প্রত্যেকটা টার্নে আমরা অ্যাকচুয়ালি আগের সব ইনফরমেশন বা যা কনটেক্সট হিসেবে যাওয়া দরকার, সব আবার নতুন করে দেয়া লাগে আরকি। সো অ্যাকচুয়ালি মডেলের কোনো মেমোরি নাই। বাট মডেল দিয়ে ইউজ করে যে আমরা যে সিস্টেমটা বিল্ড করি, ওইখানে একটা মেমোরি সিস্টেম থাকে আরকি। এটা হচ্ছে মডেলের একটা বিহেভিয়ার আরকি। মানে অনেকে হয়তো ভাবতে পারেন যে এলএলএম মডেলের নিজস্ব কোনো মেমোরি আছে বা যখন আপনি অ্যাকচুয়ালি একটা এজেন্টিক সিস্টেম বিল্ড করবেন, তখন মডেলটা যখন কল করবেন, পরের বার কল করলে হয়তো আগের জিনিস সে রিকল করতে পারবে না। তো এইটাকে খুব আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, ধরেন আপনার টিমে নতুন কোনো একটা জুনিয়র জয়েন করছে। এই জুনিয়রটা খুবই স্মার্ট। সে অনেক কিছু পারে, অনেক কিছু জানে। বাট এর কয়েকটা প্রবলেম আছে। প্রবলেম না, আসলে লিমিটেশন আছে। লিমিটেশন কি? যে সে তাকে যদি পরপর কয়েকটা কথা বলা হয়, সে শুধু লাস্ট কথাটা মনে রাখতে পারে, আগের কিছুই তার মনে থাকে না। অলসো তাকে যদি আপনি অনেক লম্বা কোনো কথা বলেন, সে অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যায় আরকি। সে কিছুই হইতেছে বলতে পারে না বা বললেও ভুলভাল বলে। তো এই যে বিহেভিয়ারটা, এই জুনিয়র ইঞ্জিনিয়ারটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এলএলএম বা এলএলএম এর বিহেভিয়ারটা এই জুনিয়র ইঞ্জিনিয়ারের মতোই। তো এই জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কনভারসেশন করব? ওকে যখন কোনো একটা কথা আমরা বলব, আগে সবকিছু আগে রিপিট করা লাগবে বা আগে যদি তোর সাথে কোনো কনভারসেশন করে থাকি, ওই কনভারসেশনের একটা সামারি তাকে আগে বলে দেয়া লাগবে। অ্যান্ড দেন আমরা তাকে হইতেছে নতুন কোনো কথা বলব, নতুন কোনো কোয়েশ্চেন করব। এলএলএম কেও বেসিক্যালি এভাবেই হ্যান্ডেল করা লাগে। অ্যান্ড যদি এমন হয় যে এলএলএম কে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে চান, আপনি আপনার ওই জুনিয়রকে যেভাবে ইউটিলাইজ করবেন, লাইক ওই জুনিয়রকে যদি আপনি কোনো টাস্ক দেন, ওই টাস্ক দেওয়ার সময় আপনি তাকে কি করবেন? অনেক গুছায়া তাকে টাস্কের ডেসক্রিপশনটা বলে দিবেন। অথবা টাস্কটা করার জন্য তার কি আগে থেকে জানা লাগবে, সেটা আগে থেকেই তাকে হইতেছে ক্লিয়ার করে বলবেন। আবার এত বেশিও বলবেন না যে হইতেছে সে কনফিউজড হয়ে যায়। সে মাত্র জয়েন করছে। সো তাকে যদি আপনার প্রজেক্টের পুরা ডেসক্রিপশন ১ ঘন্টার একটা লেকচার দিয়ে দেন তাকে, আ সে ডেফিনিটলি এত কিছু তার মনে থাকবে না, সে কনফিউজড হয়ে যাবে। তো জাস্ট যতটুকু না দিলেই না, অতটুকু ইনফরমেশন তাকে দিবেন অ্যান্ড দিয়ে তারপরে কাজটা করতে বলবেন। সো এলএলএম ও অ্যাকচুয়ালি আপনি যখন একটা এজেন্টিক সিস্টেম বিল্ড করবেন,
এলএলএম এর কনটেক্সট দেওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে যে জাস্ট যতটুকুই না অতটুকু কনটেক্সট আমার দেয়া লাগবে। সো আমরা যদি এই এআই চ্যাটবট গুলার দিকে তাকাই, এআই চ্যাটবট গুলা বেসিক্যালি ব্যাকএন্ডে এইভাবেই কাজ করে যে তাকে কোনো একটা মেসেজ দিলে তাকে হইতেছে আগের সব কনটেক্সট দিয়ে দেওয়া লাগে, আগের সব মেসেজ দিয়ে দেওয়া লাগে আইদার। আবার এত বেশিও দেওয়া যায় না যেটা হইতেছে সে কনফিউজড হয়ে যায়। অলসো আমরা হইতেছে যখন এআই চ্যাটবট গুলা বেসিক্যালি ইউজ করতাম, তখন আমরা কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নামে একটা টার্ম শুনতাম। তো এই কনটেক্সট ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি কি? আমরা আবার হইতেছে আমাদের ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম্পলে ফিরে যাই। আপনি যে তাকে গুছায় সব বলে দিতেন যে, "তোমার কাছে এই ফিচার আছে, তুমি এই ফিচারে এই চেঞ্জ করবা অ্যান্ড চেঞ্জ করে আমাকে এইভাবে বলবা যে তুমি কি চেঞ্জ করছো।" তো এটাই বেসিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা কি করতাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ফ্রেমওয়ার্ক ফলো করতাম। যেমন লাইক রোল, টাস্ক, তারপরে হচ্ছে ফরম্যাট। ১ম এ তাকে রোলটা বলতাম, তারপরে বলতাম তোমার এই টাস্ক, তারপরে বলতাম যে তুমি এই ফরম্যাটে আমাকে অ্যান্সার দিবা। তো এরকম আরো হইতেছে কয়েকটা ফ্রেমওয়ার্ক ছিল, যেমন সিএআরই, কনটেক্সট, অ্যাকশন, রেসপন্স অ্যান্ড দেন হচ্ছে এক্সাম্পল। অথবা রিজন অ্যান্ড অ্যাক্ট বা রিঅ্যাক্ট। ১ম এ রিজনিং করবা, তারপর আমাকে এটার উপর অ্যাক্ট করবা। তো এই প্রম্পট টেকনিক গুলো হইতেছে তখন কাজ করতো যতক্ষণ পর্যন্ত আমরা হইতেছে এই এআই বেসড চ্যাটবট গুলাতে ছিলাম। বাট এরপর কি হইলো যে আমরা চ্যাটবট গুলোকে বিভিন্ন অ্যাবিলিটি দেওয়া শুরু করলাম। আমরা আমাদের চ্যাটবট গুলো এখন হইতেছে বিভিন্ন অ্যাকশন নিতে পারে। লাইক সে হচ্ছে ওয়েব সার্চ করতে পারে। সো আগে সে শুধু কথা বলতে পারতো, এখন শুধু সে কথা বলতে পারে না। সে তার বিভিন্ন অ্যাকশনও সে নিতে পারে। তার এখন হাত পা আছে বেসিক্যালি। সো সে চাইলে লাইক তার যদি নতুন কনটেক্সট এর প্রয়োজন হয়, কোনো অ্যাডিশনাল কনটেক্সট লাগে, সে নতুন কোনো টুল কল করতে পারে অথবা সে ফাংশন কল করতে পারে। সো এখন আমাদের যেটা হইছে যে আমাদের কনটেক্সট ম্যানেজমেন্ট আরো কঠিন হয়ে গেছে। কারণ আগে আমরা যা বলে দিতাম সেটাই হচ্ছে কনটেক্সট ছিল। বাট একটা এজেন্টিক সিস্টেমে আপনি একটা এলএলএম এর কাছে আসলে কি কনটেক্সটটা যাইতেছে, এটা কিন্তু আমরা এখন কন্ট্রোল করতে অবশ্যই পারি, বাট কন্ট্রোল করাটা কঠিন হয়ে গেছে। কারণ এলএলএম যখন নতুন কোনো টুল কল করতেছে অথবা ওয়েব সার্চ করে নতুন কোনো ইনফরমেশন আনতেছে, সে আসলে কতটুকু ইনফরমেশন আনতেছে এটা কিন্তু আমরা আসলে বলতে পারতেছি না। লাইক সে ২০ লাইনের একটা রেসপন্সও পাইতে পারে, আবার একটা ২০০০ লাইনের রেসপন্সও পাইতে পারে। আমরা এটাও জানি না যে আসলে তাকে কতটুকু দিলে হইতেছে তার জন্য এনাফ। তো এইখানে আমাদের ২ টা জিনিস মাথায় রাখা লাগে। এক হইতেছে তাকে আমরা আ ও যা ফেচ করে আনবে সব আমরা একসাথে ডাম্প করতে পারবো না। ডাম্প করলে যেটা হবে সেটাকে আমরা বলতেছি কনটেক্সট রট। সো বেসিক্যালি ওই জুনিয়র ইঞ্জিনিয়ারকে আপনি যেমন সব একসাথে বলে দিলে সে হচ্ছে হ্যালুসিনেট করা শুরু করতো। সে হচ্ছে কনফিউজড হয়ে যাইতো বা সবকিছু গুলায় ফেলতো। সো কনটেক্সট রট হলে বেসিক্যালি হচ্ছে এলএলএম সেম কাজই করে। সে হইতেছে আর প্রপার রেসপন্স দিতে পারে না। অলসো আমাদের এটাও মাথায় রাখা লাগবে যে এই এলএলএম মডেলগুলো যদিও দিন আরো ইমপ্রুভ করতেছে, যদিও তাদের কনটেক্সট উইন্ডো বাড়তেছে, বাট এদের কনটেক্সট উইন্ডো কিন্তু আনলিমিটেড না। লাইক এখন লেটেস্ট মডেলগুলোর কনটেক্সট উইন্ডো কি 128K থেকে 1 মিলিয়ন টোকেন এট বেস্ট। তো 1 মিলিয়ন টোকেন কিন্তু আসলে শুনতে অনেক বড় মনে হচ্ছে, বাট আমরা চাইলে কিন্তু লাইক ৩-৪টা বিশাল বই যদি তাকে ইনজেক্ট করে দেই, 1 মিলিয়ন টোকেন কিন্তু ইজিলি হিট করে ফেলবে। অলসো টোকেন জিনিসটাকে আমার অনেক সময় মানে মিসকনসেপশন আছে আমাদের টোকেন নিয়ে অনেকের, যে আমরা মনে করি যে একটা ওয়ার্ড ইজ ইকুয়াল টু একটা টোকেন। এটা কিন্তু আসলে ট্রু না। লেটস সে আমাদের সেই ফার্স্ট এক্সাম্পলটা যে আমরা এলএলএম কে একটা প্রম্পট দিছি যে আই নো পাইথন। এখানে কয়টা ওয়ার্ড আছে? আই নো পাইথন। লাইক ৩টা ওয়ার্ড আমরা যদি ধরি। বাট এই ৩টা ওয়ার্ডকে যখন টোকেনাইজেশন হবে, এটা কিন্তু আসলে এমন না যে ৩টা টোকেন পাবো আমরা এখান থেকে। এটা ডিপেন্ড করে বেসিক্যালি হইতেছে মডেলের টোকেনাইজারের উপর। তো একেক মডেলের টোকেনাইজার একেকভাবে টোকেনাইজ করে আরকি। জেমিনাই হয়তো এটাকে টোকেনাইজ করে ১০টা টোকেন বানায় ফেলবে। বাট জিপিটি হয়তো এটাকে টোকেনাইজ করে ১২টা টোকেন বানাইতে পারে। সো ইভেন দো আমরা বলতেছি যে মডেলের কনটেক্সট উইন্ডোজে 1 মিলিয়ন টোকেন, বাট এটা ধরে নিতে পারবো না আমরা যে ২টা মডেলের কনটেক্সট উইন্ডো যদি সেম হয়, তাহলে সেম পরিমাণ কনটেক্সট উইন্ডো নিতে পারবে। কারণ এটা ডিপেন্ড করতেছে ওই মডেল কিভাবে টোকেনাইজ করছে তার উপর। একটা মডেলের টোকেনাইজেশন হয়তো অনেক বেশি হয়। লাইক সেইম লাইন বললে যে আমার জিপিটি হয়তো ১০টা দিতেছে, জেমিনাই হয়তো ১৫টা দিতেছে টোকেন। সো এটা আমাদের মাথায় রাখা লাগবে আরকি। সো আমরা এখন এগুলোকে কিভাবে ম্যানেজ করব? একটা এজেন্টিক সিস্টেমে আমরা কনটেক্সট ম্যানেজমেন্টটা কিভাবে করব? যখন হইতেছে এজেন্টগুলা হচ্ছে কোনো টুল কল করতেছে, টুল কল করে নতুন ইনফরমেশন আনতেছে, ও হয়তো হইতেছে কোনো একটা পুরা ফাইল অ্যাটাচ করে ফেলতেছে। এটা কখনোই করা যাবে না।
কোনটা ফাইল আমরা সে ফেচ করতেছে, ফেচ করার পর ওই ফাইলের মধ্যে কতটুকু হইতেছে রেলেভেন্ট ইনফরমেশন, আমরা শুধু অতটুকু হইতেছে আমাদের অ্যাকচুয়াল কনটেক্সটে অ্যাড করব। সো এটাকে আমরা বলতেছি র্যাগ। অলসো আমরা যদি আমরা প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আমাদের প্রত্যেকটা টার্নে নতুন মেসেজ দিলে আমাদের আগের সব মেসেজ হচ্ছে ইনজেক্ট করা লাগে। তো আমরা আগের সব কনভারসেশন ইনজেক্ট না করে আমরা যেটা করতে পারি যে আগের কনভারসেশনগুলা থেকে আমরা এসেনশিয়াল মেমোরি যেগুলা, এই মেমোরিগুলো ফেচ করে রাখতে পারি আমাদের একটা মেমোরি স্টোরে। অ্যান্ড পরের কনভারসেশনে রেলেভেন্ট মেমোরিগুলো শুধু ইনজেক্ট করতে পারি। এটা আরেকটা টেকনিক হতে পারে। অলসো আমি যেটা বলতেছিলাম যে টুল কল বা এপিআই কলে আমরা এখানে লিমিট বসাতে পারি যে সে হয়তো 3টা এপিআই কল করলো, 3টা এপিআই কলের মধ্যে রেলেভেন্ট এপিআই কল একটা। সো আমরা ওই একটা এপিআই কলের রেসপন্সে হয়তো আমরা কনটেক্সটটা অ্যাড করব। কনটেক্সটে আমরা আসলে কি অ্যাড করব আর কি অ্যাড করব না, এইটা ডিসাইড করা হচ্ছে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি কি ছিল? প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফোকাসেস অন যে এলএলএম কি স্টেপ ফলো করে আমাদেরকে রিপ্লাই দিবে। বাট কনটেক্সট ইঞ্জিনিয়ারিং ফোকাস করে যে আমরা কনটেক্সটে কি অ্যাড করতেছি অ্যান্ড সেটা আমরা কিভাবে অ্যাড করতেছি, লাইক ওই স্ট্রাকচারটা কিভাবে সাজাইলে এলএলএম আমাকে প্রপার রেসপন্সটা দিবে বা বেটার রেসপন্স দিবে। এটাই বেসিক্যালি কনটেক্সট ইঞ্জিনিয়ারিং। তো এই একটা এজেন্ট বিল্ড করার সময় আমাদের মেইন চ্যালেঞ্জ কিন্তু মডেলের অ্যাবিলিটি না, মেইন চ্যালেঞ্জ বেসিক্যালি এখন হচ্ছে কনটেক্সট ম্যানেজমেন্টটা বা কনটেক্সট ইঞ্জিনিয়ারিংটা। তো একটা এজেন্ট যদি বাজে পারফর্ম করে, মোস্ট অফ দ্য কেসে এটাই ট্রু যে আমরা প্রপার সময়ে প্রপার ইনফরমেশন ওকে দিতেছি না। সো বেসিক্যালি আমাদের কনটেক্সট ইঞ্জিনিয়ারিংটা দুর্বল আর কি। অ্যানাদার থিং ইজ আপনি যখন একটা লাইক লম্বা লেকচার শুনেন, কি হয়? আপনি প্রথম দিকে যে কথাগুলো শুনছেন ওইটা আপনার মাথায় সবচেয়ে বেশি থাকে, অথবা একদম শেষ দিকে যে কথাগুলো শুনছেন ওইটা সবচেয়ে বেশি থাকে। এটাকে বলা হইতেছে প্রাইমেসি বায়াস অ্যান্ড রিসেন্সি বায়াস। তো এলএলএম গুলো বেসিক্যালি এই প্রাইমেসি বায়াস এবং রিসেন্সি বায়াস ফলো করে। একটা লম্বা কনটেক্সট দিলে তাকে হচ্ছে সে হচ্ছে প্রথম দিকের কথাগুলো বেশি ওয়েট দেয় অ্যান্ড শেষের দিকের কথাগুলোকে বেশি ওয়েট দেয়। মাঝে যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলোকে সে ফেচ করতে বা সেগুলোকে সে রিকল করতে একটু স্ট্রাগল করে। তো আমরা বেসিক্যালি যখন সিস্টেম প্রম্পট লিখি, এলএলএম এর সিস্টেম প্রম্পট লিখি, তখন যেটা করি একদম কোর ইনফরমেশন যেগুলো একদম মাস্ট তাকে ফলো করা লাগবে, যেমন তার রোল অথবা তার যে কনক্রিট যে রুলগুলো সেগুলো প্রথম দিকে মেনশন করি, যাতে হচ্ছে সে আরো বেটার এটাকে রিকল করতে পারে। অলসো কনটেক্সট ইঞ্জিনিয়ারিং এর যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি, রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আমাদের এজেন্টিক আইডি গুলা, যেমন কার্সর। আমাদের সেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সাম্পলে আবার ফেরত যাই। ওই জুনিয়র ইঞ্জিনিয়ারকে যদি আপনি বলেন যে আমার প্রজেক্টে বেসিক্যালি হইতেছে একটা ওসিআর ফাংশন আছে, ওসিআর ফাংশন এইভাবে কাজ করে, আমার এটাতে একটা মডিফিকেশন লাগবে, তুমি এইভাবে এটাকে মডিফাই করে দাও। তো ও কি করবে? ও কি প্রত্যেকটা ফাইল ধরে হইতে ওসিআর ফাংশনটা খুঁজে বের করার চেষ্টা করবে? সেটা কিন্তু ও করবে না। ও তো এর চেয়ে স্মার্ট, ও ডিরেক্ট সার্চ করবে ওসিআর লিখে। ওসিআর ওয়ার্ডটা যে ফাইলে আছে ওই ফাইল সে পড়া শুরু করবে। ওই ফাইলে যে ইম্পোর্টগুলা করা হয়েছে ওই ইম্পোর্টগুলা সে দেখবে, অথবা ওই ফাইলে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলা কোথায় ইউজ হয়েছে সেগুলো সে দেখবে। তো কার্সরও কিন্তু কাইন্ড অফ সেম ভাবেই এই জিনিসটা করে। কার্সর যেটা করে যে আপনি যখন আপনার প্রজেক্টকে কার্সরে ওপেন করেন ফার্স্ট টাইম, ও প্রথমে হচ্ছে সব সোর্স কোডগুলোকে ফিল্টার করে ফেলে। সোর্স কোড বাদে বাকি সবকিছু বাদ দিয়ে দেয় বেসিক্যালি। বাদ দিয়ে এখন সে সোর্স কোডগুলোকে চাঙ্কিং করা শুরু করে। এই চাঙ্কিংটা সে কিভাবে করে? এই চাঙ্কিংটা করে হচ্ছে লজিক্যাল চাঙ্কিং। দেখে একটা ফাংশনের প্রত্যেকটা কোড ব্লক একটা চাঙ্ক। এমন না যে প্রত্যেকটা লাইন একটা চাঙ্ক বা প্রত্যেকটা ওয়ার্ড একটা চাঙ্ক। একটা ফাংশন প্রত্যেকটা লজিক্যাল কোড ব্লক একটা চাঙ্ক। অ্যান্ড এই চাঙ্কগুলোকে দেন সে এমবেডিং করে। এমবেডিং কি আসলে? এমবেডিং হচ্ছে বেসিক্যালি আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যে কোডগুলা বা লাইনগুলা, বেসিক্যালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে নাম্বারে কনভার্ট করা। এই নাম্বারগুলো আবার র্যান্ডম না। এই নাম্বারগুলোর মাঝে সিমেন্টিক মিনিং থাকে। আপনি যদি 2টা নাম্বার কম্পেয়ার করেন, আমরা বের করে ফেলতে পারবো যে 2টা চাঙ্ক কি সিমিলার নাকি সিমিলার না, বা কতটুকু সিমিলার। কার্সর আমাদের পুরা কোড বেসের সোর্স কোডগুলোকে এমবেডিং করে রেখে দিছে। বাট যখন আপনি একটা অ্যাকচুয়াল প্রম্পট দিচ্ছেন কার্সরে যে আপনি আমার অথ ফাংশনটা চেঞ্জ করে দাও, ও তো এখন পুরাটা সার্চ করবে না, কারণ ওর কাছে এখন সিমেন্টিক মিনিং আছে কোডের। ও কি করবে? আপনার এই অথ কিওয়ার্ড দিয়ে সার্চ না করে ওইটার সিমেন্টিক মিনিং এর সাথে তার এমবেডিং করা সব লিস্টের সিমিলারিটি বের করার চেষ্টা করবে।
সবচেয়ে সিমিলার যে চাঙ্কগুলা ওই চাঙ্কগুলা সে হচ্ছে কনটেক্সট অ্যাড করবে। সো যেটা হইলো যে কার্সরের কিন্তু জানার দরকার নাই যে আপনার ফুল কোড বেস কিভাবে কাজ করতেছে। শুধুমাত্র তাকে যে প্রম্পটটা করা হয়েছে ওই প্রম্পটের রেলেভেন্ট যে কোড চাঙ্কগুলা সেটা সে কনটেক্সটে অ্যাড করতেছে, সেটা সে এলএলএম-কে পাঠাইতেছে। আরেকটা চ্যালেঞ্জ হইতেছে আমাদের কোডগুলা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। তো কোনো একটা ফাইলের কোড চেঞ্জ হইলে কি কার্সর আবার নতুন করে এমবেডিং করবে? এটা তো খুবই ইনএফিশিয়েন্ট একটা সলিউশন, বা এটা নতুন করে এমবেডিং করা আবার সময় সাপেক্ষ আরকি। তো কার্সর এইটাকে যেভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে প্রত্যেকটা ফাইল অ্যান্ড তার ফাইলের আন্ডারে যে ফাংশনগুলা অ্যান্ড ফাংশনের আন্ডারে যে কোড ব্লকগুলা সেটাকে সে ম্যানেজ করে একটা মার্কেল ট্রি বেসড একটা ডাটা স্ট্রাকচার ফলো করে। অ্যান্ড যেই কোড ব্লকে চেঞ্জ হয়েছে ওই কোড ব্লকের সাথে রেলেভেন্ট যে এমবেডিংটা শুধুমাত্র ওইটাই আপডেট করে। তো এখন যেটা হইলো কার্সর বেসিক্যালি কনটেক্সট ইঞ্জিনিয়ারিংকে খুব স্মার্টলি অটোমেট করে ফেলছে আর কি। তো আমি এখন বলতে পারি যে এলএলএম আগে প্রথমে ছিল হইতেছে আমাদের সেই জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখন এলএলএম বেসিক্যালি কার্সর বা এসব এজেন্টিক টুল আসার পর এখন সে সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেছে আর কি। তো সে যদি এখন সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যায়, সে যদি পারফেক্ট ফাইলটা খুঁজে বের করে ওইটার বেসিসে রিপ্লাই দিতে পারে, তাহলে আমাদের লাইক অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের কাজটা আসলে এখন কি? আপনারা যদি খেয়াল করেন যে এজেন্টিক টুলগুলা বেসিক্যালি স্মার্ট ওয়েতে বিভিন্ন জিনিস হ্যান্ডেল করে। এটা এমন না যে খুব লাইফ চেঞ্জিং বা খুব ম্যাজিক টাইপের কিছু, এরকম কিছু না। বাট সে ইউজ করতেছে কি? সেই এলএলএম-কে ব্রেইন হিসেবে ইউজ করতেছে। এলএলএম এর এই ব্রেইনটা ট্রেন করা হইতেছে আমাদের রিটেন, বেসিক্যালি আমাদের ইন্টারনেটে যেসব রিটেন নলেজ আছে সেসব দিয়ে ট্রেন করা। লাইক উইকিপিডিয়ার নলেজ দিয়ে ট্রেন করা, অথবা আমাদের ওপেন সোর্স যেসব কোড আছে, প্রজেক্ট আছে, এসব দিয়ে ট্রেন করা। তো এই সবই হচ্ছে রিটেন নলেজ। বাট আপনারা যদি চিন্তা করেন যে আমাদের আরেক ধরনের নলেজ আছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রিটেন না, যেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স থেকে আসে অথবা হিউম্যান ইনটুইশন থেকে আসে। ধরেন আপনার প্রজেক্টে হইতেছে একটা ফাংশন একটা সার্টেন ওয়েতে ইমপ্লিমেন্ট করা। এইটা কেন এই ওয়েতে ইমপ্লিমেন্ট করা, অন্য ওয়েতে না কেন? এটার পিছনে একটা নিশ্চয়ই কোনো বিজনেস রিজন আছে, রাইট? তো এই বিজনেস লজিকটা কিন্তু এলএলএম এর জানার কথা না। এলএলএম রিয়েল লাইফে জানবে না। বা কোনো একটা ফিচার যখন আপনি ইমপ্লিমেন্ট করছেন, এটা যখন অ্যাকচুয়ালি ইউজার ইউজ করতেছে, তখন কি এজ কেস এখানে আসতে পারে, অথবা এইখানে কি সিকিউরিটি ইস্যু আসতে পারে, এইটা কিন্তু আমাদের ডিসাইড করা লাগবে। অথবা কোনোটাই আরেকটা কেস হতে পারে যে কোনোটা ফিচার রিয়েল লাইফ ইউজের সময় কতটুকু স্কেলেবল, এটাও কিন্তু আমাদেরই ডিসাইড করা লাগবে। তো দিন দিন যেটা হইতেছে এলএলএম স্মার্ট হইতেছে, বাট দিন দিন যেটা হইতেছে আমাদের হিউম্যান জাজমেন্ট আর আমাদের হিউম্যান ডিসিশন নেওয়াটা আরো ইম্পর্টেন্ট হয়ে যাইতেছে। সব কথার আসলে সামারাইজ করলে যে শেষ কথা যেটা আসে যে আপনি হয়তো আপনার অ্যাকচুয়াল লেগ ওয়ার্ক যেগুলো ওইটাকে হয়তো আউটসোর্স করে দিতে পারবেন এআই এর কাছে, লাইক কোড লেখাটা হয়তো এআই লিখে দিবে, বাট আপনার থিঙ্কিং এটা কিন্তু আপনি আউটসোর্স করতে পারবেন না। সো এটাই আর কি। থ্যাংক ইউ সবাইকে।